আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে আপেক্ষিকতা তত্ত্বের যে মানে বলতে পারো প্রেক্ষাপট তৈরি হলো বা উম, ইথার নামক যে একটি কাল্পনিক পদার্থ ধারণা করা হতো। আহ আলো এই ইথার নামক কাল্পনিক স্থিতিস্থাপক পদার্থটির মধ্য দিয়ে গমন করে এবং ইথারের মাধ্যম ছাড়া আলো যেতে পারে না, এরকম একটা ধারণা ছিল ক্লার্ক ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক তত্ত্ব আবিষ্কারের আগ পর্যন্ত এবং পরেও মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টের আগ পর্যন্ত ধরতে পারো। এখন প্রশ্নটা হচ্ছে, এই ধরনের একটা পরীক্ষা তারা কিভাবে করলেন, অথবা এত জটিল একটা কনসেপ্ট, এখানে তার ফিজিক্যাল ফিনোমেননটা কি, সেটা একটু আমাদের বুঝতে হবে। প্রথম আমরা একটু ইতিহাস সম্পর্কে জেনে আসি। কি ছিল ইতিহাস সম্পর্কে ধারণা? ইথার সম্পর্কে যার ধারণা ছিল যে ইথার হলো এমন এক মাধ্যম যা মুক্ত বা শূন্য স্থানে তড়িৎ চুম্বক তরঙ্গের সঞ্চালনের জন্য প্রয়োজনীয়। এটা বিজ্ঞানীদের একটা ধারণা ছিল। চিরায়ত পদার্থবিজ্ঞানের যুগে পদার্থবিদদের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে মাধ্যম ব্যতীত কোনো তরঙ্গ চলাচল করতে পারে। স্বাভাবিক, কারণ যান্ত্রিক তরঙ্গ যখন আমরা দেখলাম, কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়ই সেটা সঞ্চালিত হতে। তো আলো যেহেতু তরঙ্গ, সেটা হাইগেন্স প্রিন্সিপাল থেকে আমাদের আহ মানে স্টাবলিশড হলো হাইগেন্স প্রিন্সিপালের মধ্য দিয়ে, এবং আলো যে তরঙ্গ সেটা বিশ্বাস করে করে আমরা আলোর বিভিন্ন ঘটনা প্রমাণ করতে, বিশেষ করে ব্যতিচার এবং অপবর্তন ব্যাখ্যা করা গেল চমৎকার ভাবে। আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করা গেল। তাহলে সন্দেহের আর কোনো বালাই রইল না। এবং সেই কনসেপ্টেই এটা স্টাবলিশড ছিল যে ইথার নামক একটি কাল্পনিক মাধ্যম, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু ওই মাধ্যমটি শুধুমাত্র আলো সঞ্চালনের জন্য কাজ করে। এরপর প্রথমে মাইকেলসন এবং পরে মাইকেলসন এবং মর্লি দুজনে করেছিলেন। 1881 খ্রিস্টাব্দে উনি মহাশূন্য ইথারের উপস্থিতি উনি মেনে নিলেন যে হ্যাঁ, ইথার নামক কিছু একটা আছে, দেখি এটা খুঁজে পাওয়া যায় কিভাবে বা তার অস্তিত্বটা কিভাবে আমরা যৌক্তিক ভাবে এস্টাবলিশ করতে পারি। এরপরে মর্লি এবং মাইকেলসন দুজনে যৌথভাবে এই গবেষণাগুলি পরিচালনা করতে থাকেন। আর এই কারণে এটার নাম হচ্ছে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটাকে বলে ওয়ার্ল্ড ফেমাস নেগেটিভ এক্সপেরিমেন্ট। অর্থাৎ যতবারই উনি এক্সপেরিমেন্ট করেছেন ফলাফল একই এসছে, আর সে ফলাফল হচ্ছে ইথার নামে কিছু নেই। ইথার নামে কোনো কিছু নেই। প্রথমে আমরা এই ফিগারটা থেকে এখানকার যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা একটু মাথায় ঢোকাও। পাশাপাশি ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউটা কি ছিল এক্সপেরিমেন্ট। এটা কিন্তু বিখ্যাত এক্সপেরিমেন্ট, এবং ওই সময় টেকনোলজি তখন আসে নাই। সেই সময়ে এটা এত মানে ক্রিটিক্যাল এবং হাইপোথেটিক্যাল একটা এক্সপেরিমেন্ট করা, এটা যে কত টাফ ছিল। দেখো, ওনাদের কথা হচ্ছে ইথার পৃথিবীর সাপেক্ষে ইথার স্থির। দ্যাট মিন্স পৃথিবীর আবর্তন দ্বারা ইথার প্রভাবিত নয়। যেমন বায়ুমণ্ডল প্রভাবিত, ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সবকিছু প্রভাবিত, কিন্তু ইথার হচ্ছে মহাশূন্যের মধ্যে বা আহ, কি বলে, হ্যাঁ, মহাশূন্যের মধ্যেই বিস্তৃত একটি পদার্থ, যার সাথে পৃথিবীর গতির কোনো সম্পর্ক নেই, পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র দ্বারাও সে প্রভাবিত নয়। হ্যাঁ, সে এরকম একটি পদার্থ, স্থিতিস্থাপকতা আছে, এই এতটুকুই। তাহলে পৃথিবী যেহেতু প্রতি মুহূর্তে সূর্যের চারিদিকে ঘুরছে, ভালো করে খেয়াল করো, পৃথিবী যেহেতু প্রতি মুহূর্তে সূর্যের চারিদিকে ঘুরছে, পাশাপাশি পৃথিবী নিজের অক্ষের উপরেও আবর্তিত হচ্ছে। তা যদি হয় তাহলে ইথার ড্র্যাগিং হবে।
ড্র্যাগিং মানে কি? একটা শাড়ি ঝোলানো রয়েছে, তাতে বাতাস বা অন্য কোনো কিছু দুলছে না, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষেও সে স্থির। যে কোনো ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাক, গতিশীল থাক, তার সাপেক্ষে সে স্থির। কেমন? বা তুমি নৌকা চালিয়ে যাচ্ছ, নদীর পানি স্থির রয়েছে, কিন্তু নৌকাটা যখন তার উপর দিয়ে চলছে, পৃথিবীটা ঘুরছে, তাহলে ইথারকে ড্র্যাগিং করে পৃথিবীটা ঘুরছে, যেমন আমরা পানিকে ড্র্যাগিং করে নৌকাটাকে সামনে নিয়ে যাচ্ছি। মাথায় ঢুকলো জিনিসটা? স্যার। চিন্তাটা কি মাথায় ঢুকলো কিছুটা? স্যার, বিষয়টা কি এমন যে মানে ইথারকে কেন্দ্র করে পৃথিবী করছে এরকম ভাবে চিন্তা ভাবনা, এরকম কি না না যেহেতু না, স্থির আছে? ইথার তো বিস্তৃত, কেন্দ্র করে জি নয়। স্যার, জি। ইথার তো ইথারের মতো বিস্তৃত। আচ্ছা, তোমাকে আমি আরেকটু সহজ করে দিচ্ছি। প্রচন্ড গরম, বাতাসের কোনো নড়াচড়া নেই, অর্থাৎ বায়ুস্তম্ভ একদম স্থির ভাবে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় তুমি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছ একটু স্পিডে, তখন কি তোমার শরীরে কানে বাতাস লাগছে না? জি স্যার। কেন লাগছে? স্যার, কারণ আমরা বায়ু যে পৃথিবীতে যে বায়ু চারিদিকে ঘিরে আছে স্যার, আমরা বাইকে বায়ুর যে বাধাটা আছে সে বাধা না না, উপেক্ষা করে আমরা। নর্মালি তো যখন বাতাস, বায়ু প্রবাহিত হয়, তখন তো আপনা আপনি আমার গায়ে এসে বাতাস লাগছে। বাসায় বসে ফ্যান চালিয়ে দিলাম, গায়ে বাতাস লাগছে। কিন্তু আমি বলছি এমন আচ্ছা। একটা গুমোট গরমের দিনের কথা কল্পনা করো, যখন বায়ু এরকম হয় না, গাছের পাতাও নড়ছে না, এরকম বলি না আমরা মাঝে মাঝে? গাছের পাতাটাও নড়ে না, কি গরম পড়লো রে, গাছের পাতাও নড়ে না, এরকম বলি না আমরা? জি স্যার। ওরকম একটা, মানে এয়ার কলাম স্থির ভাবে দাঁড়িয়ে আছে। তো সে সময় যদি তুমি মোটরসাইকেল চালিয়ে যাও বা দৌড় মারো, অথবা অন্য কোনো যানবাহন যেটাতে জানলা টানলা খোলা, তোমার গায়ে বাতাস লাগবে না? হ্যাঁ স্যার, লাগবে। কেন লাগবে? কারণ স্যার বায়ু সর্বত্র বিরাজমান। সে তো ঠিক আছে, কিন্তু তোমার গায়ে এতক্ষণ লাগছিল না, এখন কোত্থেকে এসে লাগছে? কারণ স্যার হচ্ছে স্যার তার কারণ বায়ুর সাপেক্ষে স্যার স্যার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে লাগছে স্যার, আমি তো স্থির থাকলে লাগতো না। কারণ স্যার আমার এবং বায়ুর সাপেক্ষে স্যার আপেক্ষিক বেগ আছে স্যার, যার কারণে স্যার আমরা ফিল করতে পারতেছি স্যার এটা। তার মানে হচ্ছে, যখন বায়ুস্তম্ভ স্থির ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু বিস্তৃত সব জায়গাতে বায়ুস্তম্ভ রয়েছে, কোনো মুভমেন্ট নাই। আর আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি ইথারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা ধরে নিলাম যে সব জায়গায় ঘনত্ব সমান। ইথার যেমন আমরা বলেছি সব জায়গায় একই ঘনত্বে আছে। কিন্তু তুমি যখন মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাচ্ছ, তুমি এখন বায়ুস্তরকে কি করছো? ড্র্যাগিং করে পিছনে ছুঁড়ে ফেলছো না? জি স্যার। তুমি তার ভিতর দিয়ে তাকে অতিবাহিত করছো না, তার ভিতর দিয়ে তুমি নিজেকে নিয়ে যাচ্ছ না টেনে, তখন ও কি করছে? তোমার রেসপেক্টে সে পিছন দিকে ড্র্যাগ আউট হয়ে যাচ্ছে না, তোমার পিছন দিকে ছুঁড়ে ছুঁড়ে পড়ছে না, তোমার সাপেক্ষে। কারণ ও জি তো স্যার। তোমার সাথে গতিশীল না, ও তো দাঁড়িয়ে আছে, তুমি তার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছ। তোমার গায়ের উপর দিয়ে সে স্লিপ কেটে সরে যাচ্ছে না? হ্যাঁ স্যার, বায়ু স্থির থাকলেও আমি নিজে গতিশীল, এই জন্য বায়ু পিছন দিকে চলে যাচ্ছে। একদম, তার মানে তোমার তোমার শরীরের উপর দিয়ে সে, আমি বলবো যে স্লিপ কাটছে, তাই না? স্লিপ কেটে কেটে চলে যাচ্ছে, ওই সময়টাই তুমি ফিল করছো তোমার গায়ে বাতাস লাগছে। আর তখন থার্মাল ফিজিক্সের ফর্মুলা অনুযায়ী তুমি একটু বেটার ফিল করছো, কারণ বাতাসটা তোমার শরীরের উপর দিয়ে গতিশীলতা প্রাপ্ত হয় তোমার শরীরের সাপেক্ষে, তখন দ্রুত তোমার হিট রেডিয়েশনটা বা কনভেকশন প্রসেসটা এখানে একটু দ্রুত সম্পন্ন হচ্ছে, যে জন্য তুমি আরাম বোধ করছো, মনে হচ্ছে ফ্যান চালালে যেটা হয়। কিন্তু ফ্যান চালালে বায়ুস্তম্ভটা নড়ে। আর আমি যখন স্থির বায়ুস্তম্ভের মধ্য দিয়ে গতিশীল হচ্ছি, তখন আমি বায়ুস্তম্ভকে অতিক্রম করে চলে যাচ্ছি।
ওই সময়টা আমার গায়ের উপর দিয়ে স্লিপ কেটে কেটে খুব দ্রুত গতিতে, মানে আমি যে গতিতে যাচ্ছি সেই গতিতে বায়ুস্তম্ভ আমার শরীরের উপর দিয়ে স্লিপ কাটছে। অর্থাৎ আমি খুব দ্রুত পরিমাণে বায়ুস্তম্ভকে টাচ করতে করতে যাচ্ছি এবং সে খুব দ্রুত আমার শরীর থেকে তাপটা নিয়ে নিচ্ছে, এই জন্য আমি বেটার ফিল করছি। রাইট? হ্যাঁ জি স্যার। স্যার। এখন তাপটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার মনে করো এই বায়ুস্তম্ভের জায়গাতে মনে করো ইথার, তোমার জায়গাতে মনে করো পৃথিবী। তাহলে পৃথিবী যখন ঘুরছে একটা নির্দিষ্ট গতিতে, মানে সর্বতভাবে স্থির এই যে ইথারের কলাম, সেই ইথারের কলামটাকে তাহলে একইভাবে একই পদ্ধতিতে সে ড্র্যাগ আউট করবে, পিছন দিকে ফেলতে ফেলতে যাবে। রাইট? জি স্যার। কনসেপ্টটা মাথায় ঢুকেছে? জি স্যার। আমি কিন্তু বাবা শুরুতে বলেছি থিওরিটিক্যাল ফিজিক্স খুব সূক্ষ্ম চিন্তাশীলতা দিয়ে কল্পনা শক্তিকে অনেক অনেক বেশি স্ট্রং করতে হবে। আমি যে সিনারিওটা ডিসক্রাইব করলাম, চোখের সামনে দেখতে পাচ্ছ কি, মানে কল্পনায় কিছু দেখতে পাচ্ছ? পৃথিবীটা ঘুরছে, উলম্বভাবে বিস্তৃত একটা কলাম ছিল, খুব সূক্ষ্ম পদার্থের, একদম স্থির ছিল। পৃথিবী ঘোরার কারণে এবার সে ঠিক পৃথিবীর গতির সাথে সাথে সে পিছন দিকে ড্র্যাগ আউট হচ্ছে। বিষয়টা কল্পনা করতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। তা যদি হয়, পৃথিবী ভি বেগে, আমি ধরলাম সূর্যের আবর্তনের যে দিক সেই দিকটা ধরলাম এইদিকে, আর তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরলাম এটা। এখান থেকে একটা আলোক রশ্মি আসছে, মনোক্রোমেটিক লাইট। প্রথমে আমরা এখানে একটা হাফ সিলভার গ্লাস প্লেট রেখেছি। হাফ সিলভার গ্লাস প্লেটের সিলভার পার্টটা হচ্ছে নিচে, এমন ভাবে রেখেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আলোটা এখানে আপতিত হওয়ার পর ঠিক সিলভারে গিয়ে এখানে দুই ভাগ হচ্ছে, একটা 90 ডিগ্রি, মানে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। একটা পার্ট এদিকে চলে যাচ্ছে আর একটা পার্ট ব্যাক রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার হলো এর ফাংশনটা? এটা হাফ সিলভার, অর্থাৎ একে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে। তাহলে তুমি এর উপর অবিলম্ব আঁকো, দেখো এটা 45, এটা 45, তাহলে ওরা দুজন পরস্পর সমকোণে আছে। এই রশ্মির অর্ধেক, মানে আমরা হাফ সিলভার বলি এই জন্য যে পার্ট অফ দ্য রে উইল বি রিফ্লেক্টেড, পার্ট অফ দ্য রে উইল বি রিফ্র্যাক্টেড। রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড রে দুটো এই, একটা হচ্ছে এই বেরিয়ে গেল আর একটা হচ্ছে এখান থেকে ফিরে এই উপরের দিকে গেল। পৃথিবী কিন্তু গতিশীল। তাহলে তোমার এই আয়না দুটো কোন জায়গাতে, এম জানি ওয়ান যে আর এম ওয়ান আর M2 তো ভূপৃষ্ঠের উপরে রেখেছো নাকি? M1 আর M2 তোমার ল্যাবটা পৃথিবী পৃষ্ঠের উপর না? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এখানে যে যে মুহূর্তে আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হলো, খেয়াল করো, যে মুহূর্তে আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হলো, মানে আপতিত হলো, সরি আপতিত হলো, সেই মুহূর্তে M2 ছিল এখানে। পৃথিবী যেহেতু ভি বেগে গতিশীল, তো ওই এখান থেকে পৌঁছাতে পৌঁছাতে এই M2 চলে যাবে এখানে, কারণ ও তো পৃথিবীর সাপেক্ষে স্থির। পৃথিবী যেহেতু ভি বেগে গতিশীল, ইথারের সাপেক্ষে ভি বেগে গতিশীল, আর ইথার ছাড়া যেহেতু আলো যেতে পারে না, তাহলে অবশ্যই পৃথিবীর মানে ইথারের সাপেক্ষে M2 এর অবস্থান চলে আসবে এইখানে, কারণ ও তো, পৃথিবী তো গতিশীল। তাহলে ও এখানে দাঁড়িয়ে থাকবে না। এই সময়টা যত কম সময় হোক না কেন, M2 এর অবস্থান অবশ্যই ইথারের সাপেক্ষে একই জায়গাতে থাকতে পারে না, পারে? স্যার, যেহেতু পৃথিবী গতিশীল সেহেতু তো থাকবে না স্থির। তাহলে একইভাবে M1টাও সামনের দিকে এগিয়ে যাবে হয়তো এখানে, কিন্তু তার কোনো অ্যাঙ্গুলার ডেভিয়েশন ঘটবে না, কারণ M1টা আছে পৃথিবীর গতির সাথে সমান্তরালে, M2টা আছে গতির সাথে সমকোণে।
এই যে ভি এর দিক দেখতে পাচ্ছ না, এই ভি এর দিক। জি স্যার, ক্লিয়ার স্যার এই বিষয়ে। দেখতে পাচ্ছি। আরো 30 সেকেন্ড সময় দিলাম সবাইকে, এই পর্যন্ত আগে ক্লিয়ার করো। স্যার এটা 1.6 এর চিত্র মতো তো না স্যার? ওটা আপনি যে কথাটা বললেন তো, এটা 1.6 এর মতো। হ্যাঁ মতো তো, কিন্তু ওটা এঁকে দিলে তো হবে না, তোমার মাথায় তো ঢুকতে হবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা যদি স্মুথলি মাথায় ঢুকে, আমার মনে হয় না যে পরবর্তীতে আমাকে খুব বেশি বেগ পেতে হবে, আমার মনে হয় না। ব্রেনের দরজাগুলো আজকে খুলে যেতে হবে। আমি আবারও বলছি, একজনের কাছেও যদি মনে হয় যে এই কথাটা বুঝিনি স্যার, তুমি জিজ্ঞেস করো, কারণ এরপরে আর কঠিন কিছু নাই। স্যার আপনি যেটা বলেছেন স্যার সেটা বুঝেছি, কিন্তু স্যার এখানে পি যে আছে স্যার, এটা পি এর কাজ কি? অস্থিরতা কিন্তু জ্ঞান অর্জনের জন্য একটা সমস্যা, জানো তো। আমি জি পি স্যার, এর স্যার প্রসঙ্গে স্যার। কিছু বলেছি এখনো? না স্যার, ঠিক আছে স্যার। তাহলে আগে এটা ক্লিয়ার করো। ইনিশিয়ালি আমরা যেটা করেছি দেখো, এই সবগুলো কাণ্ড কিন্তু ঘটছে যদি ইথার থাকে, ইথার আছে যদি আমি বিশ্বাস করি, তাহলেই কাণ্ডটা এরকম ঘটবে। এটা মাথায় রাখতে হবে। ইথার আছে সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে ইথারের সাপেক্ষে পৃথিবীর গতিশীলতার দরুন ইথারের সাপেক্ষে M2 এর অবস্থান শিফট হচ্ছে, কেননা ওই ইথার মাধ্যমটার মধ্য দিয়ে আলো যেতে হবে। তো যেহেতু ড্র্যাগ আউট হচ্ছে, ও ড্র্যাগ আউট হচ্ছে এইভাবে, তাহলে আলোক রশ্মি কি হবে? এম সরে যাবে, আলোক রশ্মিকে এভাবে যেতে হবে মাধ্যমের মধ্য দিয়ে। ক্লিয়ার? শুনতে পাচ্ছ সবাই? এনাম, জাহিদ, রিফাত, শাকিল, সবাই শুনতে পাচ্ছ? রাকিব, মেহেদি, নাজমা, শাখান, জি স্যার। সজীব। স্যার শোনা যাচ্ছে, তবে কোথা থেকে থেকে বাজছে স্যার। কথা একটু ক্লিয়ার হয়নি, লাস্টের টুকু বুঝে নাই। আমার ওই ইয়ের হটস্পটটা অন করে তো দেখতো, ওখানে রেখেছি ভালো নেট পাওয়ার জন্য। এতক্ষণ ওয়াইফাই তে চালাচ্ছি, দেখো তো। বলছি যে, দেখো তো শোনা যাচ্ছে কিনা। জি জি স্যার। স্যার। এম থেকে M1 এবং এম থেকে M2 এর দূরত্ব সমান, এবং সেটাকে আমরা নাম দিয়েছি এল। তাহলে তা যদি হয়, তাহলে তাদের রাস্তা কিন্তু সমান, জিওমেট্রিক্যাল ডিস্টেন্স সমান। আমরা এটাকে ইকুয়াল করব, এখানে পি কেন দিয়েছি সে কথা আমি পরে বলছি। ইথার যদি থাকে, বা আমরা যদি বিশ্বাস করি যে ইথার আছে, তাহলে ইথারের সাপেক্ষে, যেহেতু আলোক রশ্মি এখানে আপতিত যখন হয়েছে সেই মুহূর্তে M2টা এখানে ছিল, আমরা তো আলো নিয়ে কথা বলছি, তাহলে আলোক রশ্মির সাপেক্ষে এবং ইথারের সাপেক্ষে কথাগুলো হচ্ছে। নর্মালি তো আমি ল্যাবের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার M2 যেখানে ছিল সেখানেই আছে, M1 যেখানে ছিল সেখানেই আছে, সোর্স যেখানে ছিল সেখানেই আছে। বাট ইফ উই বিলিভ দ্যাট there is a column of ether which is absolutely stable, কিন্তু পৃথিবীটা তো ইথারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ পারপেন্ডিকুলারলি মুভ করছে অ্যালং দিস ডিরেকশন, তাহলে সে ডেফিনেটলি ইথারকে ড্র্যাগ ড্র্যাগ বিহাইন্ড হচ্ছে না,
সে ড্র্যাগ করে পিছন দিকে যদি ছুঁড়ে ফেলে, তার মানে কি ওই ইথারের রেসপেক্টে এম এর অবস্থানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না? জি স্যার। জি বাতাসের মধ্য দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে না গেলে কি তোমার গায়ে বাতাস লাগে? এতক্ষণ কি না বোঝাচ্ছি? স্যার। স্যার কনসেপ্ট ক্লিয়ার স্যার। আচ্ছা, তার মানে যে রশ্মিটি এখানে আপতিত হওয়ার পর প্রতিফলিত তো শুরু করলো, সে এখান থেকে ওখানে যেতে যেতে পৃথিবীর ভি বেগের কারণে, যেহেতু M2টা পৃথিবীর সাপেক্ষে স্থির, তাহলে পৃথিবী যে বেগে ইথারের সাপেক্ষে শিফটেড হবে, M2টাও সেই ততটুকু শিফটেড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। তার মানে এখান থেকে M2 তে গেল, আবার ফেরার পথে ফিরতে ফিরতে পুরো সিস্টেম তো চলে আসছে এইদিকে, তাহলে ফিরতে ফিরতে এম চলে আসছে এখানে। কারণ আমরা তো পুরো সিস্টেম এখান থেকে প্রতিফলিত হওয়ার পর থেকে সিস্টেম তো থেমে নাই, এটা তো বিবেকের সামনের দিকে আগাতে আগায় যাচ্ছে। তাহলে যে মুহূর্তে প্রতিফলিত হলো এখান থেকে ইনসিডেন্ট হলো, সেই মুহূর্তে M2 ছিল এখানে, যে মুহূর্তে সে M2 তে পৌঁছালো সেই মুহূর্তে M2 হচ্ছে এখানে। আর যখন সে ব্যাক করে আসছে ওখান থেকে, যখন রিফ্লেক্টেড হয়ে চলে আসলো, তখন M2 কোথায় গেছে আমার কোনো মাথা ব্যথার দরকার নেই। আমার দরকার হচ্ছে ও ফিরে এসে এম কে কোথায় পাচ্ছে। ও ফিরে আসতে আসতে এম এখান থেকে সরে চলে আসছে এইখানে। তাহলে ও এখান থেকে প্রতিফলিত হলো হয়ে এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স ট্রাভেল করে এখানে এসে ফিরে এসে এম কে পাচ্ছে, এম প্রাইম কে পাচ্ছে। হিসাবটা তাই হবে না, যদি ইথার থাকে? জি স্যার। এই পুরা জিনিসটা একটা নৌকা বাবা, এত কঠিন জিনিস না তো। পুরো একটা নৌকা, তুমি এখান থেকে জাম্প করলা, তো নৌকা তো গতিশীল। এখন তুমি জাম্প করেছো ফর এক্সাম্পল তোমার কোন একটা স্থির কাল্পনিক কোন স্থির বস্তু সাপেক্ষে তোমার বেগটা আমি কাউন্ট করছি বা তোমার পজিশন। তো তুমি যখন জাম্প করেছো টার্গেট ওইখানে, তো জাম্প করার পরে আলটিমেটলি তোমার এই পুরো সিস্টেম টার্গেট টার্গেট সব সহ গতিশীল। তাহলে তুমি জাম্প করে গিয়ে ওকে পাবা কোথায়? এইখানে পাবা। আবার ওখান থেকে যখন তুমি আবার জাম্প করে এখানে ফিরে আসতে যাচ্ছ, ততক্ষণে তো এটা এখানে দাঁড়িয়ে নাই, ও তো এখানে চলে আসছে। তখন তুমি জাম্প করে কোথায় আসবে? এখানে আসবে না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইবার আসি পি এর প্রসঙ্গে। আমরা জানি এই দুটো কিন্তু একই ধরনের পদার্থ দিয়ে তৈরি, একই থিকনেস। এখন যে রশ্মিটি এখানে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার এখান দিয়ে এসে টেলিস্কোপে ঢুকছে, সে এই এম পাথটিকে 3বার অতিক্রম করছে, দেখো 3বার। ঠিক কিনা? প্রথমে সে এখানে ঢুকলো, ঢুকে অর্ধেক আবার প্রতিফলিত একই রাস্তা দিয়ে প্রতিফলিত এখানে বেরোয় গেল, আর অর্ধেক চলে গেল এইদিকে। এবার ওখান থেকে প্রতিফলিত এসে আবার এখানে ঢুকলো, ঢুকে আবার এটা অতিক্রম করে এসে টেলিস্কোপে ঢুকলো। তাহলে প্রথমে একবার, দুইবার, 3বার। ঠিক? ঢুকলো একবার। স্যার আরেকবার বলেন স্যার, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। এখান থেকে এখানে ঢুকলো, ঢুকে 2 ভাগ হলো। জি স্যার। জি স্যার। একটা ভাগ এদিকে চলে গেল, আর একটা ভাগ এখান থেকে ব্যাকে গিয়ে উল্টা দিকে এখানে ঢুকলো, জি এম টু স্যার। তে গিয়ে পড়লো। তাহলে একবার ঢুকলো আর একবার উল্টা দিকে গেল, 2বার চলে গেল এখানে। পরে এখান থেকে প্রতিফলিত আবার এখান থেকে ঢুকে টেলিস্কোপে আসলো, তাহলে আরেকবার জি স্যার, অতিক্রম বুঝতে করলো। পারছি। কিন্তু এই রশ্মিটি তো অতিক্রম করেছে মাত্র একবার, কারণ সে ভিতর আসার পরে ভাগ হয়ে বেরিয়ে গেছে। এখন যদি আলোকপথ সমান করতে হয়, নিশ্চিত করতে হয়, কেননা তোমার তো যেহেতু ব্যতিচার পড়েছো বা ইন্টারফারেন্স পড়েছো, আলোকপথ যদি সমান করতে হয়, তাহলে তো এই রশ্মিকেও এরকম পুরুত্বের, এই পদার্থের এরকম পুরুত্বের একটা ডিস্টেন্সকে 2বার ট্রাভেল করতে হবে, নাহলে কি সমান হবে?
জ্যামিতিক পথ সমান, কিন্তু আলোক পথ তো সমান হয় নাই। আলোক পথ মানে হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু জ্যামিতিক দূরত্ব। তো এখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক ঠিক নাই, জ্যামিতিক দূরত্ব ঠিক আছে, মাধ্যমের প্রতিসরাঙ্কের টোটালটা ঠিক নাই, কারণ এর রাস্তার মধ্যে এই জায়গাটা 3 বার পড়েছে, আর ও এর রাস্তার মধ্যে এই জায়গাটা পড়েছে মাত্র 1 বার। তাহলে আমরা কি করলাম, এই সেম পুরুত্বের আর একটা এই কি বলে তোমার পাথকে আমরা এখানে এমন ভাবে সেট করলাম যেন ঠিক এই সমান পরিমাণ সে একবার যায়, যাওয়ার সময় একবার অতিক্রম করে, ফেরার পথে আরেকবার অতিক্রম করে এসে এইখানে আপতিত হয়ে এখানে ঢুকে যাবে। ঠিক। ঠিক আছে স্যার। হুম। ইথার যদি না থাকে তাহলে এখানে একটা ব্রাইট প্রিন্স পাওয়া যাবে, যাবে কিনা? কারণ তাদের দুজনের আলোকপথ দূরত্ব আমরা সমান করে দিয়েছি, তাহলে ডেফিনেটলি দে উইল সুপার ইম্পোজ এট দ্য সেম ফেজ। অর্থাৎ যদি তাদের আলোকপথের মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, দশা পার্থক্য থাকবে না। দশা পার্থক্য না থাকলে অবশ্যই তারা একটি গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে, অর্থাৎ একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। আমি টেলিস্কোপে একটা উজ্জ্বল ডোরা দেখবো, ঠিক কিনা? জি স্যার। এটা হচ্ছে যদি ইথার না থাকে। কিন্তু যদি ইথার থাকে তাহলে তো এখানে পথ পার্থক্যের সৃষ্টি হবে, কারণ ইনি যখন এখানে চলে যাচ্ছেন তখন তো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ডিস্টেন্স ভ্যারি করছে। আগে যেটা টোয়াইস এল হওয়ার কথা ছিল, এখন সেটা হয়ে যাবে, আমাকে বের করতে হবে জ্যামিতিক ক্যালকুলেশন করে, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে ইথার যদি থাকে ডেফিনেটলি তার ফ্রিঞ্জ শিফট হবে, ফ্রিঞ্জের মধ্যে একটা শিফটিং আসবে। ডেফিনেটলি আমি একটা মাত্র উজ্জ্বল ডোরা দেখবো না, আমি অবশ্যই একটা ফ্রিঞ্জ শিফটিং দেখবো, বিকজ এখানে একটা পাথ ডিফারেন্স তৈরি হচ্ছে, ঠিক কিনা বলো? জি স্যার। ইথার না থাকলে কোনো পাথ ডিফারেন্স তৈরি হচ্ছে না। এটা ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ইথার আছে বা ছিল, অথবা ইথার ইথারের অস্তিত্ব সঠিক, এইটা আমরা যদি মেনে নিয়ে আগাই তাহলে এই চিত্রটা এখন ভ্যালিড। আমরা এটার নাম দিই রে 1, এটার নাম দিই রে 2। ক্যালকুলেশন করো। এখানে এই ধরনের মানে দেওয়া হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, দেখো। এম 1 বাহুকে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনের দিগবর্তী রাখা হয়। এই যে এম 1, আমি বলেছি এটা হচ্ছে প্যারালাল টু দ্য ডিরেকশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান। এম এম 2 কে গতির সাথে সমকোণে রাখা হয়। এটাকে পৃথিবী পৃথিবী বেগে থাকা অবস্থায় এম 2 রশ্মির গতিপথ এরকম হবে। দেখো এই বর্ণনাগুলো এখানে কিচ্ছুই নাই, তুমি কি করে এটা পড়ে বুঝবে আমাকে বলো? এতক্ষণ ধরে যেটা আমি ডিসকাস করলাম, এইটা পড়ে কি তুমি সেই তথ্য উপাত্ত উপলব্ধি করতে পারবে? এম 1 বরাবর যন্ত্রটি তথা পৃথিবীর বেগ ভি, তাহলে এম বরাবর ভ্রমণরত রশ্মির আপেক্ষিক বেগ c-v, স্বাভাবিক। যখন যে রশ্মিটি এদিকে যাবে তার বেগ হবে তার নিজের বেগ বিয়োগ কাঠামোর বেগ বা ফ্রেমের বেগ, আর যে ফিরে আসবে তার ক্ষেত্রে হয়ে যাবে উল্টা, c+v। যে গাড়িটি তোমার সাথে সমান্তরালে একই দিকে চলছে তাকে তুমি স্লো দেখবা, আর যে গাড়িটি তোমাকে অতিক্রম করে উল্টা দিকে চলে গেল তাকে তোমার কাছে অনেক বেশি গতিশীল মনে হবে, কারণ তুমিও গতিশীল উল্টা দিকে। তাহলে তোমার সাপেক্ষ ওই গাড়ির বেগ হবে তোমার বেগ এবং ওই গাড়ির বেগের যোগফলের সমান। আর তুমি এবং ওই গাড়িটি যখন প্যারালালি যাচ্ছ তখন তার আপেক্ষিক বেগ হচ্ছে তোমার বেগ এবং ওই গাড়ির বেগের বিয়োগফলের সমান, সেজন্য তুমি স্লো দেখছো। ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। স্যার তাহলে যে রশ্মিটি যখন এদিকে যাচ্ছে তখন তার বেগ সি মাইনাস বি, যখন এদিকে যাচ্ছে তখন তার বেগ সি প্লাস বি। এই কথাটা এখানে বলা হয়েছে। আমরা ধরলাম এম এম ওয়ান ইকুয়াল টু MM2 ইকুয়াল টু এল আলোক রশ্মি এম থেকে এম ওয়ান পাত্রে M1 দর্পণে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, তাহলে যাওয়ার সময় এল বাই সি মাইনাস বি, আসার সময় এল বাই সি প্লাস বি। তাহলে দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে প্রথম রশ্মির জন্য প্রয়োজনীয় সময়, গিয়ে ফিরে আসার সময় হচ্ছে T1 ইজ ইকুয়াল টু দিস প্লাস দিস। এটা লসাগু করে একটু কাটাছিড়া করলে এরকম একটা জিনিস আসবে। লক্ষ্য রাখতে হবে এটাকে আমরা কমন নিয়ে 1 - b² বাই c² টু দি পাওয়ার -n, মানে 1 + x⁴n এর সূত্র। তাহলে 1 + x⁴n মানে 1 + nx + n × n - 1/, আল কোনো প্রয়োজন নেই, কারণ আলোর বেগের তুলনায় এটা অত্যন্ত ক্ষুদ্র রাশি, অতএব এটাই খুবই নগণ্য। আর যদি আমরা এরপর আবার হোল স্কোয়ার করি, এটা এতই নগণ্য হবে হাস্যকর, এই জন্য বাদ দিলাম আমরা 1 + x এর সূত্র। তাহলে 1 + nx, এখানে x মানে -b²/c², n মানে -1, তাহলে -1 আর ইন্টু -b², তাহলে আসবে 1 + b²/c² প্লাস ডট ডট ডট, অর্থাৎ দ্বিপদী উপপাদ্য আমরা প্রয়োগ করলাম আর উচ্চঘাত পরিহার করলাম। তাহলে থাকলো কত? 2l/c × l। এইটাকে আমরা লিখলাম T1 ইকুয়াল টু 2l/c × 1 + b²/c²। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। এবার MM2 রশ্মির কথা যদি বিবেচনা করি, ধরুন রশ্মিটি এম থেকে এম এ আসতে T2 সময় লাগে, তাহলে পৃথিবীর আবর্তনের কারণে আলোক রশ্মি M2 এর পরিবর্তে M2 প্রাইমে আপতিত হবে, যেটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করেছি। আবার M এর পরিবর্তে M প্রাইমে আসবে। তাহলে সেক্ষেত্রে M2 প্রাইম যে দূরত্ব, সেটা হচ্ছে পৃথিবীর বেগ, পৃথিবীর বেগে, লক্ষ্য করো, পৃথিবীর বেগে সে যতটুকু পরিমাণ শিফটেড হচ্ছে, টোটাল টাইম যদি হয় T1 মানে এখান থেকে এখানে গিয়ে এখানে আসতে যে সময়, তাহলে এখান থেকে এইখানে যাওয়া মানে T1 এর অর্ধেক সময়। অর্থাৎ এই টোটাল দূরত্বটা যদি এমন হয় যে T2 সময়ে সে যে দূরত্ব অতিক্রম করছে, সেটা হতো এখান থেকে হয়তো এই পর্যন্ত। আর যেহেতু আমরা শুধুমাত্র M2 প্রাইম বিবেচনা করছি, তাহলে আমরা অর্ধেক সময়কালের অতিক্রান্ত দূরত্ব বিবেচনা করছি। তাহলে এটা হবে v/T2/2, অর্থাৎ অর্থাৎ এম এটা হচ্ছে M2 প্রাইম হচ্ছে v/T2/2। এখন আমরা তো জানি যে আলো ইথারের মধ্য দিয়ে গতিশীল, এবং যেহেতু যেহেতু সে পৃথিবীর বেগের সাথে সমকোণে ট্রাভেল করছে, তাহলে তার উপর পৃথিবীর বেগ কোনো প্রভাব ফেলছে না। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটুকু দূরত্ব যদি CT2 হয়, তাহলে এটাও CT2 হবে। অর্থাৎ আমরা পাচ্ছি, ভুল বলেছি, এখান থেকে এই পর্যন্ত CT2/2, আর এখান থেকে CT2/2, অর্থাৎ টোটালটা হবে CT2। এখানে গিয়ে আর ফিরে আসতে টোটালটা হবে CT2। তাহলে সেই দূরত্বটা আমরা এখানে লিখেছি। অর্থাৎ M2 প্রাইম যদি আমি ধরি আর M2 প্রাইম ধরি, তাহলে এটা হচ্ছে VT2/2 আর এটা হচ্ছে CT2/2। ক্লিয়ার? কারণ কি? কারণ হচ্ছে, দেখো, M2 প্রাইম যদি আমি বলি, সেটা হচ্ছে M প্রাইমের অর্ধেক। এম থেকে এম প্রাইমে শিফটেড হতে সময় লেগেছিল T1। আমরা যদি এই সরি T2, কেননা আলো এখান থেকে ওখানে গিয়ে এখানে আসতে যে সময় লেগেছে সেটাই T2 সময়। কিন্তু যেহেতু আলোর বেগ অনেক বেশি, তাই আলো এখান থেকে অনেক বড় দূরত্ব অতিক্রম করে এসছে, পৃথিবী সেই সময়ের মধ্যে এখান থেকে এখানে গেল। তো পৃথিবীর বেগ যেহেতু কম, সে ড্র্যাগিং করেছে ইথারকে, তাহলে ইথারের সাপেক্ষে তার ড্র্যাগিং দূরত্ব মনে করো এম থেকে এম প্রাইমে গেছে। আর আলোর বেগ বেশি বলে সে এখান থেকে এখানে গিয়ে এখানে চলে আসছে, কিন্তু টাইমটা একই। যে টাইম এখান থেকে আলো এখানে গিয়ে এখানে আসছে,
সেই টাইমের মধ্যে এমটা শিফটেড হয়ে এম প্রাইমে চলে আসছে। তাহলে এম টু প্রাইম মানে হচ্ছে এম এম প্রাইমের অর্ধেক দূরত্ব। এম এম প্রাইম হচ্ছে VT2। তাহলে এম টু প্রাইম মানে MN, দ্যাট মিনস হাফ অফ এম এম প্রাইম। তাহলে সেটা হবে হাফ ইন্টু VT2, অর্থাৎ VT2/2। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এইবার আমরা একটু ওই সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এটা ছিল এল, মানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে CT2/2, এটা হচ্ছে CT2/2। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে MM2 প্রাইম স্কোয়ার প্লাস MN স্কোয়ার ইজ ইকুয়াল টু MN স্কোয়ার প্লাস L স্কোয়ার। এই মানগুলো বসিয়ে আমরা এখান থেকে একটু রিলেশন পাচ্ছি T2 এর জন্য। সেটা হলো, ফাইনালি আমি লিখে দিচ্ছি, T2 ইকুয়াল টু আমি পাচ্ছি টুয়াইস L/C ইন্টু 1 প্লাস V স্কোয়ার/2C স্কোয়ার। হায়ার ঘাতগুলো এখন আমরা ছেড়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এদের দিকে একটু তাকাই, তাহলে লক্ষ্য করো, T1 এর এক্সপ্রেশনে ছিল টুয়াইস L/C ইন্টু 1 প্লাস V স্কোয়ার/C স্কোয়ার। আর এই এক্সপ্রেশনে পাচ্ছি টুয়াইস L/C ইন্টু 1 প্লাস V স্কোয়ার/2C স্কোয়ার। তাহলে স্বাভাবিকভাবে এই রাশিটা ওইটার থেকে ছোট, বাকি সব একই, শুধু এখানে 2। তাহলে একের সাথে ছোট জিনিস যোগ হচ্ছে, রাইট? जी सर। এগুলো তো এত কঠিন না বাবা, একটু কুইক রেসপন্স করো। তা যদি হয় তাহলে T1 ইজ গ্রেটার দ্যান T2। তাহলে সময়ের পার্থক্যকে আমি যদি ডেল্টা T বলি, T1 - T2 করো, এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি ডেল্টা T ইকুয়াল টু অ্যাকচুয়ালি টুয়াইস L/C ইন্টু V স্কোয়ার/2C স্কোয়ার। তাহলে তোমার 2 চলে গেলে থাকে LV স্কোয়ার/C কিউব। ক্লিয়ার? ক্লিয়ার जी স্যার। सर। এখন যদি আমরা যন্ত্রটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, ভালো করে খেয়াল করো, এখন যদি যন্ত্রটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে এখন যা যা ঘটলো তার উল্টাটা ঘটবে। অর্থাৎ T1 চলে আসবে এইখানে, T2 চলে যাবে ওইখানে, এবং আলটিমেটলি আমরা যদি এটাকে সাবট্রাক্ট করি, বা এই ক্ষেত্রে যদি আমরা আবার সময়ের পার্থক্য বের করি, তাহলে আমরা পাবো এরকম একটা টার্ম। আগেরটা ছিল LV স্কোয়ার/C কিউব, এখন আসবে -LV স্কোয়ার/C কিউব। এখন যদি আমরা দুইটা সময়ের, মানে দুই পজিশনের সময়ের পার্থক্য বের করি, তাহলে টোটাল ওই দুই পজিশনের সময়ের পার্থক্য হওয়া উচিত টুয়াইস LV স্কোয়ার/C কিউব। আর সেক্ষেত্রে রাশি দুটির মধ্যে পথ পার্থক্য মানে সময়ের পার্থক্য ইন্টু আলোর বেগ, অর্থাৎ দিস। এই পথ পার্থক্যের কারণে টেলিস্কোপে ব্যতিচার ডোরার কিছু অপসারণ পরিলক্ষিত হওয়ার কথা, যেটাকে আমি বলেছি ফ্রিঞ্জ শিফটিং। পজিশন চেঞ্জ করার কারণে যে সময়ের মধ্যে, মানে গৃহীত সময়ের মধ্যে বা প্রয়োজনীয় সময়ের মধ্যে একটা তারতম্য পরিলক্ষিত হচ্ছে, তাহলে এই তারতম্যের কারণে আমি কিন্তু সব বলছি যদি, যদি হতো, যদি ইথার থাকতো তাহলে যা হতো, আমরা সেটা বলছি কিন্তু কথা। ক্লিয়ার? কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি যে ইথার আছে, আর ইথার আছে বলে এই ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউতে এখনো আছি। তো আমরা যদি ধরে নিই যে ইথার আছে এবং এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে অবশ্যই ফ্রিঞ্জের শিফটিং হবে, কেননা তাদের পথ পার্থক্য পরিলক্ষিত হবে দুইটা পজিশনের মধ্যে। আমরা জানি পথ পার্থক্য যদি এক তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাহলে একটি পূর্ণ ডোরার অপসারণ ঘটবে। অর্থাৎ
এক তরঙ্গ দৈর্ঘ্যের সমান পথ পার্থক্য হলে একটা ডোরা অপসারিত হয়ে ঠিক এক তরঙ্গ দৈর্ঘ্য পর সে শিফটেড হবে। এখন দেখো, যদি উল্লিখিত পথ পার্থক্য এন ডোরার সরণ ঘটে, তাহলে পথ পার্থক্য হবে এন ল্যামডা, অর্থাৎ ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর এন হচ্ছে ডোরার সংখ্যা। সুতরাং এই পথ পার্থক্য হবে এন ল্যামডা এর সমান, এবং ওখান থেকে আমরা এন এর মান বের করতে পারি। কত সুন্দর করে ক্যালকুলেশন করেছে এবং কত সূক্ষ্ম দেখো, টোয়াইস এফ বাই ল্যামডা ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে যদি কথার কথা আমরা সোডিয়াম লাইট বা ওখানে যেটা ব্যবহার করেছে, ফর এক্সাম্পল 5000 অ্যাংস্ট্রম ওয়েভলেংথের একটা লাইট ব্যবহার করা হয়েছে, বাকি মানগুলো সব কনস্ট্যান্ট। বসানোর পর দেখা যায় যে এই এন এর মানটা হয় অলমোস্ট 0.38, মানে 0.4, অর্থাৎ একটি ফ্রিঞ্জের 40% পর্যন্ত শিফটেড হওয়ার কথা। মানে ভাবতে পারো যে কত সূক্ষ্ম এক্সপেরিমেন্ট তারা করেছেন। একটি ফ্রিঞ্জের পুরুত্ব, যেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 5000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তো 5000 অ্যাংস্ট্রম, এটা তো চোখে দেখা তো দূরের কথা, চোখে দেখতে হলে কয়েক হাজার গুণ অ্যাম্প্লিফাই করতে হবে বা কয়েক লক্ষ গুণ অ্যাম্প্লিফাই করতে হবে। তো সেইটার 40% পর্যন্ত কাউন্ট করার, শিফটেড হওয়ার কথা। ঝালর স্থান পরিবর্তন করবে যা তাদের যন্ত্রে ধরা পড়ার কথা ছিল। এবং মাইকেলসন এবং মর্লি যে যন্ত্রটি ব্যবহার করেছিলেন, এখানে প্রসঙ্গত লিখে নাই হয়তো, মাইকেলসন এবং মর্লি যে যন্ত্রটি ব্যবহার করেছিলেন সেটা 0.1 ফ্রিঞ্জ শিফট হলো, সেটা মানে তার প্রেসিশন লেভেলটা এত ছিল যে 0.1 ফ্রিঞ্জ শিফট হলো সেটা সেখানে ধরা পড়ার কথা, এত সূক্ষ্ম ছিল যন্ত্রটা। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো প্রকার ফ্রিঞ্জ শিফট হয়নি। এবং এই কনফিউশনটা কাটানোর জন্য ওনারা বহুবার পরীক্ষা করেছেন, বহুবার। এবং পরীক্ষাটি এত পরিকল্পিতভাবে সম্পাদিত হয়েছিল যে এই ফলাফল নিয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। তখন মাইকেলসন এবং মর্লি এই কনক্লুশনে এলেন, এই মহাবিশ্বে ইথার নামক কোনো বস্তুর আদৌ অস্তিত্ব নেই। উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক গতি যাই হোক না কেন, আলোর গতি শূন্য মাধ্যমে একই থাকবে, অর্থাৎ আলো শূন্য মাধ্যমে চলবে এবং উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক গতি যাই হোক না কেন, আলোর বেগের পর্যবেক্ষণগত মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আলোর গতি সর্বজনীন এবং এটি কোনো প্রকার শর্তের উপর নির্ভরশীল নয়, বিশেষ করে কাঠামোর বেগের উপর নির্ভরশীল নয়। তো এটাই ছিল যুগান্তকারী আবিষ্কার, এবং এরপর থেকেই আপেক্ষিকতার তত্ত্বের যে প্রসার ঘটতে শুরু করলো। আমরা যখন লরেন্স ট্রান্সফরমেশন পড়বো তখন আরো মজা পাবে তোমরা। তো আজকের এই লেকচারটার উপরে যদি পারো 1 মিনিট রিভিউ দাও। থার্ড ইয়ার ওরা বসে আছে, তোমাদের স্বতঃস্ফূর্ত স্যার, রিভিউ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার বলো। আলো স্যার মাধ্যম ছাড়া তাহলে স্যার কিভাবে ট্রাভেল করে স্যার? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা যখন ইলেকট্রোডিনামিক্স পড়াবো তখন আরো ভালো করে বুঝবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে পর্যায়ক্রমিক ভেরিয়েশন, এবং ফিল্ডের প্রপাগেশনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কি শাখান? শোনা যাচ্ছে স্যারকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বলছি লেকচারটা কি তোমরা এনজয় করেছো? বুঝতে পেরেছো? স্যার কিছু জি বিষয় স্যার। শুরুর দিকে স্যার ব্রেন স্টর্মিং ছিল, ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার ছিল, বুঝতে পেরেছি স্যার। আর মোটামুটি স্যার ভালোই লাগলো ক্লাসটা। বুঝতে পারোনি বা জি ভালো স্যার। লাগেনি এরকম কেউ আছো?
ভালো লেগেছে স্যার, অনেক সুন্দর ভাবে বোঝাইছেন। কনসেপ্ট গুলো ক্লিয়ার একে হয়েছে? একে বোঝা সম্ভব ছিল না। জি স্যার, কনসেপ্ট ক্লিয়ার ইনশাল্লাহ। এটা খুব ক্রিটিক্যাল লেভেল থিঙ্কিং, তো এই জন্য আহ অবশ্যই ভিডিওটা আরো কয়েকবার দেখো, আর এরপরেও যদি কোথাও কোথাও প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবা। আমি এগুলো খুব এনজয় করি, আমার কাছে ভালো লাগে থিওরিটিক্যাল ফিজিক্স। যদিও আমরা করলাম একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এর পুরো ব্যাকগ্রাউন্ড থিওরিটা যাদের মাথা থেকে আসছে সেগুলো কোন লেভেলের মাথায় আবার চিন্তা করো। তাহলে স্যার আপনার উনিশ উনিশ শতকের দিকে এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে স্যার করা সম্ভব ছিল? এরাই ছিলেন পৃথিবীর নায়ক, জ্ঞানের নায়ক, দিব্যচক্ষু উন্মোচনের নায়ক। মানুষের মস্তিষ্ক যে একটা উদ্ভাবনের ফ্যাক্টরি, সেটাকে প্রমাণ করার নায়ক এরাই ছিলেন। আজকে তাহলে এখানে রাখছি, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। কিন্তু এই লেকচারটা এই জন্য আমি, এটা কমপ্লিট একটা লেকচার, তোমরা বারবার ভিডিওটা দেখো এবং বারবার আমি যে যে ক্রিটিক্যাল জায়গাগুলোকে বারবার আমি হাইলাইট করেছি সেটার উপরে কথা বলেছি, একাধিকবার কথা বলেছি, কথাগুলি বারবার শোনো। তাহলে আশা করি যে সামান্য যদি কোনো কনফিউশন থাকে সেটা কেটে যাবে। তাহলে রাখছি। শাহ খান কিছু বললা না যে? শাহ খান শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আসলে স্যার লেকচারটা আমি খুব এনজয় করেছি স্যার। আমি পার্সোনালি স্যার ওই মাইকেলসন মৌলভী ইয়াটা স্যার এটা আগেও পড়েছি স্যার, কিন্তু স্যার এবং স্যার ইউটিউবে স্যার অনেক ভিডিও দেখেছি স্যার, কিন্তু হুম। স্যার আপনি যেভাবে স্যার সহজভাবে ব্যাখ্যা করছেন স্যার এভাবে আমি আসলে বুঝতে পারিনি। যদিও আমার বোঝা ছিল কিন্তু স্যার ওটা ক্লিয়ারলি আমার ছিল না, কিন্তু স্যার এখন আপনি যে বুঝিয়েছেন স্যার এটা স্যার খুবই আমার কাছে স্যার খুবই আহ ভালো লেগেছে এবং স্যার আমি ক্লিয়ারলি বুঝতে পারছি স্যার। মানে এই কনসেপ্ট গুলো তোমার ভিজুয়ালাইজেশনের মধ্যে আসতে হবে, জিনিসটা তোমাকে কল্পনা করে দেখতে হবে চোখে, যে তুমি দেখতে পাচ্ছ জিনিসটা, তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমি থিওরিটা আমার মাথায় ঢুকেছে। জি স্যার, ওই ভিজুয়ালাইজেশনটা করতে পারছি স্যার আপনার ক্লাস করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। সবাই, আশা করি সবাই পারবে। এই জন্যই তো ক্লাসটা রেকর্ড করে রাখা, তাই না? যাতে আমি আজকের এই ক্লাসটা ফ্রি করে দেবো সবার জন্য, কি বলো? একটু সবাই জিনিসটা করে বুঝুক। দেওয়াটাই ভালো। সবাই ভালো থেকো। আগামীকাল হচ্ছে ইলেকট্রোডিনামিক্স। শুভরাত্রি, সবার কল্যাণ হোক।